তোমার কি মনে হয় না ওরা যে 1000টা প্রশ্ন প্র্যাকটিস করে ফেলছে এর থেকে 10টা প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ? বুঝছো? আশা করি বুঝছো। দেখছো প্রশ্ন কত সহজ থেকে হচ্ছে। তোমরা জাস্ট এই জায়গাটা যদি কভার করতে পারো তাহলে তোমার জন্য 10-10 পাওয়াটা একদম শুধু সময়ের ব্যাপার। তো আমি ভিডিওতে ফুল ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি। শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আল্লাহ তাআলার রহমতে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে আসছি, তুমি থাম্বনেল বা ক্যাপশন থেকে বুঝতে পারতেছো। আজকে আলোচনাটা হচ্ছে কেমনে তুমি কেমিস্ট্রিতে 10-10 পাইতে পারো, সহজ ভাষা বলতে গেলে। তো দেখো, তুমি যদি কোনো একটা সাবজেক্টে ভালো করতে চাও, এটা শুধুমাত্র পড়ালেখা না, যে কোনো কিছুতে তুমি এর বিগত বছরগুলো চেক করবা, এটা কেমন হয়েছে অ্যানালাইজ করবা। বুঝছো? যেমন আমরা জানি অনেক বছর পরে 2025 সালে ফার্স্ট কি হয়েছিল, মানে ডিপ্লোমা এডমিশনটা আবার চালু হয়েছে। হ্যাঁ, অনেক বছর পর আবার চালু হয়েছিল। তো দেখো, তো আমরা এখানে আজকে ক্লাসটা এমন ভাবে সাজাইছি, আমরা এখানে কি করব, গত বছরের প্রশ্নগুলো অ্যানালাইজ করব, এটার উপর ভিত্তি করে প্রশ্ন কিরম হয়েছিল গত বছর এটা দেখাবো তোমাদেরকে, আর এবছর কিরম হতে পারে, সম্ভাবনা কিরম আছে এটা বলবো। বুঝছো? আর পাশাপাশি তোমরা তো জানো স্টাডি মেট একাডেমি কোচিং থেকে আমরা অফলাইন অনলাইন দুই ব্যাচে ডিপ্লোমা এডমিশনটা কভার করতেছি আমাদের স্টুডেন্টদের। তো এখানে তোমরা জানো এখানে কেমিস্ট্রি নিয়ে যে পড়তে যাও তুমি দুইটাও কাজ করতে পারো। তোমরা অনেকে বিভিন্ন বাজার থেকে বিভিন্ন সাপ্লিমেন্ট কিনতেছো বা গাইড টাইপস কিছু কিনতেছো, অনেকে বুক বই পড়তেছো, আবার অনেকে হচ্ছে কি মানে যেখানে পড়তেছো ওই কোচিং এর বা ওনারা যে বইগুলো দিছে ওগুলো ফলো করতেছো, এটা হচ্ছে কথা। তো সেম ভাবে হচ্ছে যে আমরাও কিছু কাজ করছি, আমরা গত বছরও সেম কাজ করছি, এবছরও কাজ করছি। এগুলো হচ্ছে দেখো, আমরা আমাদের কোর্সের জন্য কিছু বই, এই যে এরকম তোমরা অনেকে পাইছো, অনেকে ঘরে ঘরে চলে গেছে, অনেকের যারা এডমিট হয়েছে আমাদের বেচে। তো এই বইগুলো দিয়ে কাজ করছি আমরা। এই বইগুলোতে এমনভাবে প্রশ্নগুলো সাজাইছি যাতে হুবহু কমন আসে, মানে তুমি 100 আউট অফ 100, তোমাদের তো 70টা কোয়েশন হয়, এরকম কমন আসার মতো। তো সেম ধারাবাহিকতায় তোমরা তো জানতে চাচ্ছ ভাই এটার কি আউটপুট আসছে না কোনো। তো বলে রাখা ভালো যে গত বছর আমাদের একজন স্টুডেন্ট 67 আউট অফ 70 পাইছে। হ্যাঁ, তোমরা অনেকে জানো তার ব্যাপারে, 67 পাইছে 70-এর মধ্যে। তো দেখো, আর কথা না পারি আমরা আমাদের আলোচনা যাচ্ছি। ফার্স্টে কোয়েশনটা দেখো, আমরা ফার্স্ট হচ্ছে বিগত বছরগুলো সম্পর্কে আলোচনা করব। দেখো, প্রথম কোয়েশন যেটা আসছে তা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সংকেত কোনটি। তাহলে সালফিউরিক অ্যাসিডের সংকেত কোনটা দেখো তো তুমি এখানে, NaOH, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, H2SO4 সালফিউরিক অ্যাসিড, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, Na2SO4 সোডিয়াম সালফেট। বুঝছো? তাহলে খেয়াল করো তো এই প্রশ্নটা কিরকম হলো, এটা একদম বেসিক লেভেলের কোয়েশন না? কেউ যদি বলো যে ভাই এখানের মধ্যে এগুলো তো আমি চিনতেছি না, তাইলে ও হয়তো বা 9-10 পড়ে নেই। তুমি 9-10 বাদ দাও, তুমি যদি ক্লাস 7-8-এও যদি মোটামুটি বিজ্ঞান সম্পর্কে একটু হইলেও পড়ো, আমাদের তো 6-7-8-এ বিজ্ঞান সাবজেক্টটা থাকে, তাই না? তো ওইখানে কেমিস্ট্রি আলাদাভাবে না থাকলেও কেমিস্ট্রি কিছু পড়া থাকে, ওইখানের মধ্যেও তোমরা অনেকে পড়ে ফেলছো যে এটা সালফিউরিক অ্যাসিড, H2SO4। তো দেখো, গত বছর সালফিউরিক অ্যাসিডের সংকেতটা জানতে চাইছে, এবছর হয়তো বা হাইড্রোক্লোরিক অ্যাসিড জানতে চাইবে, বা সোডিয়াম হাইড্রোক্সাইড এটা জানতে চাইবে। বুঝছো? বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা যে কোনো একটা, ক্যালসিয়াম কার্বনেট, যে কোনো একটা জানতে চাইবে। তাহলে আমরা একটা প্রশ্ন পাইছি কি, এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, মানে থিওরিটিক্যাল প্রশ্ন। এখানে কোনো বোঝানোর কিছু নাই, এদিক ওদিক হয়েছে, কেন হয়েছে, কেন আসছে, এরকম কোনো কিছু বোঝানোর সুযোগ নেই। এটা শুধুমাত্র কি মানে ডিরেক্ট কোয়েশন করছে, তোমাদের ডিরেক্ট আনসার করতে হবে এই টাইপের। দেখো, পরবর্তী কোয়েশনে যাই আমরা। পিঁপড়াতে কোন অ্যাসিড থাকে? দেখো, আমরা কিছু জিনিস পড়াইছি, আমাদের এই বইও আছে, তোমরা বুট বইও পড়ো বা যেখানে পড়ছো তোমরা অনেক কিছু জানো। যেমন তেঁতুলে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড। দুধে কোন অ্যাসিড থাকে? মেলিক অ্যাসিড। হ্যাঁ, তারপর সরি, দুধে কোন অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড। হ্যাঁ, তারপর আপেলে কোন অ্যাসিড থাকে? মেলিক অ্যাসিড। বুঝছো? কোল্ড ড্রিঙ্কসে কোন অ্যাসিড থাকে? কার্বনিক অ্যাসিড। তোমরা সবগুলোই জানো। তো এই ধারাবাহিকতায় সেম একটা কোয়েশন আসছে কি, পিঁপড়াতে কোন অ্যাসিড থাকে? তা হচ্ছে কোনটা? ফর্মিক অ্যাসিড। বুঝছো? তাহলে আমরা যদি এখানের মধ্যে যদি তেঁতুল বলো, লেবু বলো, লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে, দধি বা দইয়ে সেম অ্যাসিড। এরপর হচ্ছে তোমার নাইট্রিক অ্যাসিড কই থাকে, বা নাইট্রিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড, বা কোনগুলা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, কোন অ্যাসিড গুলা, এগুলো সম্পর্কে যদি একটা ধারণা রাখতে পারি, দেখবা যে আরেকটা কোয়েশন কমন আসতেছে। তো বুঝছি আমরা গত বছর হয়তো বা পিঁপড়া থেকে আসছে, এবছর বলবে যে কোল্ড ড্রিঙ্কসে কোন অ্যাসিড থাকে, বা বলতে পারে যে লেবুতে কোন অ্যাসিড থাকে। বুঝছো? সাইট্রিক অ্যাসিড। বা তেঁতুলে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড। বা দুধে কোন অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড। এরকম কিছু একটা আসতে পারে। দেখো, তাহলে খেয়াল করো এখানের মধ্যে আনসার কোনটা সঠিক ছিল? পিঁপড়াতে কোন অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড। এটাও কোন ধরনের প্রশ্ন? এটা জ্ঞানমূলক প্রশ্ন। এরপর দেখো, আমরা যদি 3 নম্বর কোয়েশনে যাই, নিচের কোন যৌগটি ক্ষার? দেখো, এগুলোতে তেমন একটা বোঝানোর কিছু নাই। ক্ষার, ক্ষারক, অ্যাসিড, এগুলোর মধ্যে তোমরা ইতিমধ্যে এগুলো জানো, তোমরা 9-10 পার করে এখানে আসছো ডিপ্লোমা এডমিশন দেওয়ার জন্য। তাহলে এগুলো পারার কথা তোমাদের। দেখো, এখানের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কি ক্ষার। যেহেতু আজকে ভিডিওটা আমরা তেমন একটা লং করতে যাচ্ছি না, তাই এখানে এক্সপ্লেন মানে এখানে বোঝানোর অত আহামরি বোঝাচ্ছি না। বুঝছো? এগুলো কিন্তু বোঝানোর বিষয়, মানে হালকা পাতলা বুঝলেই। তো দেখো, গত বছর বলছেন নিজের কোনটি ক্ষার, এবছর এমন দিতে পারে নিচে কোনটা অ্যাসিড হতে পারে, বা এখানে ক্ষার এটার জায়গায় অন্য একটা খাদ দিল। বুঝছো? আবার ক্ষার আর ক্ষারকের মধ্যে কিন্তু একটা বেসিক পার্থক্য আছে। বুঝছো? তো এগুলো একটু মাথায় রাখতে হবে। এরপর দেখো, অ্যাসিডের ধর্ম কোনটা?
অ্যাসিডের ধর্ম কোনটা, এগুলো হচ্ছে কিরকম, এগুলো হচ্ছে মানে বিশ্লেষণমূলক প্রশ্ন। এগুলো কিরকম দেখো, আমরা এই প্রশ্নগুলোর জন্য তোমরা দেখো এটার জন্য একটা ছন্দ ইউজ করতে পারবা, তা হচ্ছে যে অনিল। দেখো তুমি তিনটা ওয়ার্ডে ভাগ করো, অ দিয়ে হচ্ছে যে অম্ল, অম্ল বা অ্যাসিড একই কথা, অম্ল বা অ্যাসিড। নি দিয়ে হচ্ছে যে নীল, নীল। আর ল দিয়ে হচ্ছে কি লাল। তাহলে আমরা এখান থেকে ইজিলি পড়তে পারতেছি কি, অম্ল নীল লিটমাসকে লাল করে। তো অম্লের বিপরীত কে আছে, এগেনস্টে কে আছে, ক্ষার আছে। তাহলে ক্ষার কি করবে, ক্ষার লাল লিটমাসকে নীল করবে, খুব ইজি। তাহলে দেখো গত বছর হয়তো বা বলছে এসিডের ধর্ম কি, এবছর বলতে পারে যে ক্ষারের ধর্ম কোনটা, ক্ষারকের ধর্ম কোনটা, বেসের ধর্ম কোনটা। বুঝছো? তো দেখো এখানের মধ্যে কোনটা সঠিক আনসার, এই যে নীল লিটমাসকে লাল করে। তুমি বাকি অপশনগুলো দেখো, একটু কিন্তু মিল নেই, তাই না? তো বুঝছি আশা করি জিনিসটা, মানে প্রশ্নগুলো কিরকম তুমি তো আশা করি বিশ্লেষণটা বুঝতে পারতেছো। তো দেখো এরকম ছন্দ দিয়ে ইউজ করতে পারো। এখানে ছন্দ কেন কাজে লাগাচ্ছি, কারণ দেখো অনেকে ভালো প্রস্তুতি আছে, যেমন আমি গত বছর আমাদের একজনকে দেখছিলাম যে ও এই যে এখানে একটা সিলি মিস্টেক করছিল, এই যে এটাতে দেখছিল যে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে নিচে কোনটা, HCl দেখাই দিয়ে আসছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড অনেক পার্থক্য কিন্তু, ওই সালফিউরিক অ্যাসিড আকাশ আর পাতালের মতো দেখতে অনেকটা বিষয়টা। তো দেখছো এত ইজি প্রশ্ন ভুল করছে, বুঝছো? ও পরে বলতেছিল এটা কেমনে ভুল করছি। তো দেখো সেম ভাবে এরকম ভুলও হইতে পারে। এই জন্য তুমি চাইলে মানে ব্যাকআপ হিসেবে তুমি ছন্দগুলো মাথা রাখতে পারো, বা যারা এমনি পারতেছো তারা তো মাসাল্লাহ ভালোই। তাহলে এটা কি ছিল, অনিল, অম্ল নীল লিটমাসকে লাল করে। তো তুমি আশা করি বুঝছো এটা কেমনে আনসার করছি। তো এটা বলার কারণ কি, আমরা এক্সাম হলে দেখবা যে নার্ভাস ফিল করি অনেক, মানে নার্ভ কন্ট্রোলটা ঠিক মতো করতে পারি না। এটা এমনি মেন কাজ হচ্ছে, মেন যে কারণে হয়, মেন রিজনটা হচ্ছে কি, ভালো মতো না পড়া। এই কারণে আমরা অনেক নার্ভাস ফিল করি। তো নার্ভাস ফিল করলেও তুমি কিন্তু এই কথাগুলো বলবা না, বুঝছো? তুমি যেগুলা এরকম ছন্দ বা কবিতা বা গান টাইপের কথাগুলো কিন্তু আমরা বলি না, আমরা যখন মনে করেন নার্ভাস নার্ভাস ফিল করি এই টাইমে। তো এই ধরনের জিনিসগুলো যদি মাথা রাখতে পারো, তাহলে কি হতে পারে, হয়তো একটা নাম্বার তুমি ইনশিওর করে আসতে পারতেছো শিওরলি। দেখো এরপরে কোয়েশনে যদি যাই আমরা, যে সকল পদার্থের মধ্যে দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে কি বলে? তোমাকে সবকিছু বলে দিয়েছে, যেটার মধ্যে সহজে বিদ্যুৎ প্রবাহিত হবে তাকে পরিবাহী বলি আমরা, তাই না? দেখো এরপরে দেখো পারমাণবিক চুল্লিতে কি ব্যবহার করা হয়, এটা হচ্ছে অনেকটা জ্ঞানমূলক প্রশ্ন। এখানে ইউরেনিয়াম ইউজ করা হয়, ইউরেনিয়াম ব্যবহার করা হয়। দেখো খাবার লবণের সংকেত কোনটা, এগুলো জ্ঞানমূলক প্রশ্ন। খাবার লবণের সংকেত কোনটা, সোডিয়াম ক্লোরাইড, বুঝছো? সোডিয়াম ক্লোরাইড। তো দেখো খাবার, তুমি যদি লবণ কথাটা আছে, লবণের সাথে অনেকগুলো একটা বিক্রিয়া ওতপ্রোতভাবে জড়িত, যেমন প্রশমন বিক্রিয়া। হয়তো এবছর বলতে পারে যে প্রশমন বিক্রিয়ায় কি কি উৎপন্ন হয়। আমরা জানি অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, অ্যাসিড বেস রিয়েকশন করে সল্ট অ্যান্ড ওয়াটার উৎপন্ন করে, বুঝছো? তো এবছর প্রশ্নটাকে একটু ঘুরাই দিতে পারে, বুঝছো? তাইলে আমরা কি করবো, একটা প্রশ্নের উপর ভিত্তি করে এর আশেপাশে কি কি প্রশ্ন হতে পারে ওগুলো সম্পর্কেও ধারণা রাখার চেষ্টা করবো। তো এখানের মধ্যে আনসার কোনটা, সোডিয়াম ক্লোরাইড। এটাকে আমরা খাবার লবণ বলে থাকি। দেখো জীব বৈচিত্র্যে কোন মৌলটি অবশ্যই থাকবে, এটা হচ্ছে কার্বন, বুঝছো? জীব বৈচিত্র্য বলো বা তুমি জৈব যৌগ বলো, এখানের মধ্যে আমরা কার্বন হাইড্রোজেন উপস্থিতি দেখি। বুঝছো? তো এখানে জীব বৈচিত্র্য যেহেতু বলছে, এখানের মধ্যে কোনটা থাকবে, কার্বন থাকবে। এগুলো জ্ঞানমূলক প্রশ্ন। দেখো এরপর দেখো নিচের কোন মৌলটি নিষ্ক্রিয় গ্যাস, নিচের কোন মৌলটি নিষ্ক্রিয় গ্যাস। দেখো তো এখানের মধ্যে দেখো তুমি যদি এটা কোন চ্যাপ্টার থেকে আসছে, এটা আসছে হচ্ছে হয়তোবা, দেখো এটা আসছে পর্যায় সারণীয় চ্যাপ্টার থেকে। এখানে হয়তোবা বলার কারণ যে কেমিস্ট্রি তুমি স্পেসিফিক ভাবে বলতে পারবে না যে এটা এই চ্যাপ্টার থেকে আসছে, কারণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত সব চ্যাপ্টারে তুমি হাইড্রোজেনকে হাইড্রোজেনই বলতেছো, হাইড্রোজেনকে কখনো সোডিয়াম বলতেছো না, কারণ সবগুলোই সেম জিনিস, বুঝছো? মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, এখানে তুমি ফার্স্ট চ্যাপ্টারে যেটা শিখছো 12 নম্বর অধ্যায়ে সেম জিনিস শিখতেছো, বুঝছো? তাই তুমি বলবা যে এটা কেমিস্ট্রি থেকে আসছে, মানে এই চ্যাপ্টার ওই চ্যাপ্টার না বলে। আর তুমি যদি বলো যে এটা কোন টপিক থেকে আসছে, তাহলে তুমি যদি পর্যায় সারণীটা মাথা রাখতে পারো 1 থেকে 18টা বা 1 থেকে 30টা হলে সবচেয়ে বেটার হয়। আর পাশাপাশি যদি গ্রুপগুলো মাথা রাখতে পারো, কোনটা কোন গ্রুপ বলে, কোনটা খাদ্য ধাতু, কোনটা মৃৎ ধাতু, কোনটা নিষ্ক্রিয় গ্যাস, এগুলো যদি মাথা রাখতে পারো তোমার জন্য আরো সহজ জিনিসটা। দেখো এখানের মধ্যে কোনটা নিষ্ক্রিয় গ্যাস, এর মধ্যে নিয়ন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। হ্যাঁ আমরা সবাই জানি এটা জিনিসটা, নিয়ন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কারা, যারা হচ্ছে কি বিক্রিয়া অংশগ্রহণ করে না, বুঝছো? এদের নামে আছে নিষ্ক্রিয়, ইনএক্টিভ। এটা অ্যাক্টিভ না। দেখো এরপরে কোয়েশন দেখো, অক্সিজেনের যোজনী কত? যোজনী আর যোজ্যতা কাছাকাছি জিনিস। যোজ্যতা বলতে কি বুঝেছিলাম, যোজ্যতা বলতে বলছিলাম যে যোগ্যতা, লাস্ট শক্তি স্তরে রাখার যতটা যোগ্য অক্সিজেন, সরি ইলেকট্রন, ওইটা হচ্ছে যোজ্যতা। আর যোজনী কি, যোজনী হচ্ছে যেটা শেয়ার করতে পারে ইলেকট্রন, যেটা আদান প্রদান করতে পারে, যতটা ইলেকট্রন আদান প্রদান যোগ্য, এটা হচ্ছে যোজনী। তো তুমি যদি অক্সিজেনের দিকে খেয়াল করো, দেখবা যে অক্সিজেনের যোজনী 2, বুঝছো? অক্সিজেনের যোজন হচ্ছে 2, অক্সিজেন 2টা নিয়ে কাজ করতে পারে আদান প্রদানে, বুঝছো? তাহলে দেখো আমরা 10টা কোয়েশন নিয়ে অ্যানালাইজ করছি, ভালো মতো পড়ছি কোয়েশন গুলা। এবার আসি আমরা কিভাবে এবছর 26 সালের জন্য কেমনে পড়বো আমরা। দেখো আমরা যদি এগুলো নিয়ে আলোচনা করি, 26 সালে কিরকম হতে পারে। আমরা 25 সালে কি কি দেখছি, 25 সালে দেখছি যে মূলত কয়েক ধরনের প্রশ্ন হচ্ছে, তা হচ্ছে কি কি, ফার্স্ট হচ্ছে জ্ঞানমূলক কিছু প্রশ্ন দেখছি আমরা, থিওরি টাইপস। এরপর একটা প্রশ্ন দেখছি কিরকম, বিশ্লেষণমূলক। দেখো বিশ্লেষণমূলক প্রশ্ন কোনটা, যেটা
যে জায়গায় বলছিল যে এসিডের ধর্ম কোনটা, হ্যাঁ এগুলো হচ্ছে বিশ্লেষণাত্মক প্রশ্ন। আর জ্ঞানমূলক কোনটা, পারমাণবিক চুল্লিতে কোনটা ব্যবহার করা হচ্ছে, এরপর হচ্ছে তোমার কিছু সংকেত জানতে চাইছে, এগুলো কিন্তু কোনো রকম বিশ্লেষণ নেই, সরাসরি উত্তর। তাহলে দেখো আমরা যদি বলি এখানে যদি বাক করি, দেখো জ্ঞানমূলক প্রশ্ন আসছে ধরতে গেলে 90% আসছে কিরকম জ্ঞানমূলক প্রশ্নই, বুঝছো? মানে 10টার মধ্যে 9টায় ধরতে গেলে কিরকম ছিল, জ্ঞানমূলকই ছিল। এখানে কোনো মানে ভাগাভাগি বা বিশ্লেষণ করার মতো তেমন অপশন ছিল না। তো 80 থেকে 90% প্রশ্ন কিরকম হবে, জ্ঞানমূলকই হবে, এটাই বছরও ধরে নিতে পারি আমরা। একদম মিনিমাম হইলেও 70% তো জ্ঞানমূলক হইতে যাচ্ছে, এটা ধরতে পারো। আর বিশ্লেষণাত্মক মনে করো 10% এটা। তো এই রেশিওটা একটু এদিকে এদিক হতে পারে, যেটা বলছি এটা 70% হলে এটা 30% আসতে পারে বিশ্লেষণাত্মক। তো এটা একটা ভালো খবর তোমাদের জন্য, মানে অত বেশি বিশ্লেষণ করতে হবে না, তোমরা জ্ঞানমূলক পাওয়াটা অনেক অনেক ভাগ্যের ব্যাপার হতে গেলে, কারণ তোমরা এখানে কিন্তু একটা এমসিকিউর জন্য অত বেশি টাইম পাবা না, একটা জন্য 1 মিনিটও পাবা না, বুঝছো? 60 মিনিটে 70টা লাগাইতে হবে, তো একটা জন্য 1 মিনিটও পাচ্ছ না তোমরা। তো এখানে তুমি বিশ্লেষণ করবা করতে, আবার এখানে ম্যাথও আছে, তোমাদের অ্যাপটিটিউডও আছে, বুঝছো? দক্ষতা সম্পর্কিত একটা সাবজেক্ট আছে। তো ওগুলোর জন্য টাইম রাখবা তুমি, এদিকে জ্ঞানমূলক গুলা দুম দুম দেখাই ফেলবা, বুঝছো? এটা হচ্ছে কথা। এখন দেখো আমরা যদি এবছর কিরকম হতে পারে, আমরা এটার বেসিসে টপিক গুলা লিখে গেন, এখানে লিখবো যে আমরা টপিক গুলা কোন টপিক গুলোতে আমরা ভালো মতো নজর দিব। দেখো তুমি ফার্স্টে যত জ্ঞানমূলক আছে, জ্ঞানমূলক বলতে কোনগুলো শিখবো আমরা এখানের মধ্যে? এসিড বা ক্ষার, এসিড বা ক্ষারকের নামগুলা, বুঝছো? মানে এক কথা বলতে গেলে যৌগের নাম। এসিড বা ক্ষারক না লিখে আমরা যৌগ লিখি ডিরেক্ট। যৌগের নামগুলা কি করব, মুখস্থ করার চেষ্টা করব। কিছু কিছু যৌগ যেগুলো আমাদের পরিচিত, এগুলো আমরা কি করব, মুখস্থ করার চেষ্টা করবো। যেমন গত বছর আসছে এটা H2SO4, এটা হচ্ছে গত বছর চলে আসছে 25-এ। তাইলে এবছর HCl আসতে পারে, বা তুমি ক্যালসিয়াম কার্বনেট দেখতে পারো, বা ক্যালসিয়াম অক্সাইড দেখতে পারো, বা সোডিয়াম ক্লোরাইড দেখতে পারো, বা সোডিয়াম হাইড্রোক্সাইড দেখতে পারো। সেম ভাবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এগুলো দেখতে পারো তুমি। এগুলো না লিখিয়া দেখো তুমি সেম ভাবে এগুলো দেখতে পারো, বুঝছো? তাইলে দেখো, বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যা আছে, পটাশিয়াম ক্লোরাইড যেগুলো লবণ সাথে ইউজ হয়, বা সালফিউরিক অ্যাসিড বা সব ধরনের অ্যাসিড সম্পর্কে তুমি, যেমন নাইট্রিক অ্যাসিড HNO3, এগুলো সম্পর্কে কি ধারণা রাখতে পারো, বুঝছো? তাহলে যোগের নামগুলো পড়বা। আবার এখানে যা লিখছে এগুলো না, তুমি বইয়ে মোটামুটি যত বিজ্ঞান দেখতেছো, যেমন আমাদের এই বইয়ে তো না হইলেও মনে করো মিনিমাম 40-50টা তো যোগের নাম আছেই, বুঝছো? তো সেম ভাবে তোমার ধারে কাছে যে বইটা আছে ওই বইটাই ফলো করো, বুঝছো? এখন দেখো এর পরবর্তীতে কি শিখবা, আমরা দেখছি পর্যায় সারণীর থেকে ভালো ইকুয়েশন আসছে, পর্যায় সারণী। তাহলে তুমি তোমাদের বইয়ে যদি দেখো যে পর্যায় সারণীর যে টপিকটা আছে 63 নাম্বার পেজে যাও, তোমাদের বোর্ড বইয়ের 63 নাম্বার পেজে দেখবে একটা পর্যায় সারণী আছে, বুঝছো? যাদের বই নেই তারা ইন্টারনেটে সার্চ দিলেও পাচ্ছ, তোমরা তো এই ভিডিওটা ইন্টারনেটের মাধ্যমে দেখতেছো আমাদের। তো পর্যায় সারণীর যদি তুমি 1 থেকে 30টা 1 থেকে 30টা যদি এলিমেন্ট সম্পর্কে, মৌল সম্পর্কে যদি ধারণা রাখতে পারো, দেখবা যে তোমার থেকে 2 থেকে 3টা নম্বর একদম কমন, 2 থেকে 3টা 2 থেকে 3 মার্কস এখান থেকে কমন পাবা ইনশাল্লাহ, বুঝছো? একদম শিওরলি এটা, বুঝছো? তাহলে দেখো পর্যায় সারণী সম্পর্কে যদি জানতে পারো, পর্যায় সারণীতে কি বলবা তুমি? ফার্স্টে কোন এখানের মধ্যে নিষ্ক্রিয় গ্যাস কোনগুলা, ধাতু কোনগুলা, ক্ষার ধাতু কোনগুলা, এগুলো সম্পর্কে ধারণা রাখবা। দেখো ধাতু, এরপর হচ্ছে মৃৎকার ধাতু, সরি ধাতু বলতে ক্ষার ধাতু বোঝাচ্ছিলাম আমি এখানে। দেখো ক্ষার ধাতু, ক্ষারই লিখি, দেখো ক্ষার, মৃৎকার ধাতু। এরপর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস কোনগুলা। এরপর আরো পাশাপাশি হচ্ছে মুদ্রা ধাতু কোনগুলা, বা বেচিক কোনগুলা সম্পর্কে জানতে পারো। মুদ্রা ধাতু কোনগুলা, যেগুলো প্রাচীনকালে মুদ্রা হিসেবে ইউজ হইতো, যেমন অরাম বা গোল্ড, এগুলাকে প্রাচীনকালে মুদ্রা হিসেবে যেহেতু ইউজ করতে, এগুলাকে মুদ্রা ধাতু বলা হয়। খাদ্য ধাতু কোনগুলা, খাদ্য ধাতু হচ্ছে প্রথম গ্রুপের ধাতুগুলাকে আমরা কি বল, প্রথম গ্রুপের মৌলগুলাকে আমরা খাদ্য ধাতু বলতেছি। মৃৎকার ধাতু দ্বিতীয় গ্রুপের মৌলগুলাকে খাদ্য ধাতু বলতেছি। বা তুমি পর্যায় সারণীর বৈশিষ্ট্য সম্পর্কে দেখতে পারো। বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য বলতে কি, এর যেগুলো প্রপার্টিস বা ক্যারেক্টারিস্টিক্স আছে, বৈশিষ্ট্য এক কথা বলতে গেলে, এগুলোকে আমরা করতে পারি। যেমন এখানে মৌল কয়টা, 118টা মৌল। মানব দেহে কয়টা থাকে, 26টা মৌল থাকে আমাদের দেহে। এরপর হচ্ছে এখানে পর্যায় কয়টা, পর্যায় কয়টা 7টা। এরপর তোমার গ্রুপ কয়টা, 18টা। এগুলো সম্পর্কে ধারণা রাখতে পারো, বা এটার ইতিহাসটা একটু করে পড়তে পারো, মানে কেমনে কেমনে আসছে জিনিসটা। হ্যাঁ, এখানে কিছু বিজ্ঞানী নাম তোমরা শুনছো, নিউল্যান্ড, ল্যাভোইসিয়ে, মেন্ডেলিভ, এরপর হচ্ছে হেনরি মুসলে, ওনাদের ওনাদের কি কি অবদান ছিল এগুলো সম্পর্কে পড়তে পারো, বুঝছো? তাইলে এই জিনিসগুলো যদি পড়তে পারো তুমি, তুমি 2 থেকে 3টা মার্কস পাই যাচ্ছ। এটা কিন্তু অনেক, এই নাম্বারটা 2 থেকে 3টা মার্কসের জন্য তুমি দেখবা যে তোমার স্বপ্নের ক্যাম্পাসটা মিস করে ফেলতেছো। এত বেশি এখানে এগুলো যেহেতু এডমিশন, এখানে অনেকগুলো স্টুডেন্ট পরীক্ষা দিবে, বুঝছো? তো একটা নাম্বার জন্য কিন্তু অনেক তফাৎ হয়ে যেতে পারে। এর পরবর্তীতে আমরা যদি দেখি যে, আমরা যদি জীবাশ্ম চ্যাপ্টারে যাই, তোমরা অনেকে এটার নাম শুনে ভয় পাও চ্যাপ্টারটা। এটা কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। জীবাশ্ম চ্যাপ্টারে গিয়ে তুমি শুধুমাত্র যা দেখতে পারো তা হচ্ছে যে তুমি সমগুচ্ছ শ্রেণী, সমগুচ্ছ শ্রেণী একটা চার্ট আছে, ওইটা পড়ে ফেলতে পারো। বুঝছো? সমগুচ্ছ শ্রেণীর মধ্যে কি বলতে পারো তুমি,
ওইখানে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল অ্যালডিহাইড এরপর কার্বক্সিলিক অ্যাসিড এস্টার এই সম্পর্কিত যা আছে এগুলো সাধারণ সংকেতগুলো মুখস্থ করতে পারো। সাধারণ সংকেতগুলো লাগবে ধরতে গেলে, তুমি এখন না পড়লে তোমাদের ডিপ্লোমাতে গিয়ে তো পড়তে হচ্ছে, তাই না? একটু আগে থেকে পড়ে ফেলো। এটা পড়তে সর্বোচ্চ তোমার থেকে 10 থেকে 15 মিনিট লাগবে। তুমি যদি আজকে থেকে যদি ডেলি 2-3 বার ধরে রিডিং দাও, তুমি আগামী 10-12 দিন এটার উপর মাস্টার হয়ে যাবা তুমি, এই যে সমগ্র শ্রেণীর যে চারটা আছে এটার উপর, বুঝছো? তো এটা পড়ে ফেলো এই জিনিসটা। বা এখানে কোনটা একক বন্ধন কোনটা দ্বিবন্ধন এগুলো সম্পর্কে একটু একটু ধারণা নাও জিনিসগুলো সম্পর্কে। মিথেন, কেন এর নাম মিথেন হয়েছে, মিথ ইথ প্রুভ বিউট, এগুলো সম্পর্কে একটু ধারণা নাও, বুঝছো? তাহলে জীবাশ্মতে গিয়ে তুমি সমগ্র শ্রেণী সম্পর্কে পড়তে পারতেছো। আর একটা আছে ধাতু অধাতু। জীবাশ্মতে দুইটা খনিজ সম্পদের দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে জীবাশ্ম, একটা হচ্ছে ধাতু অধাতু চ্যাপ্টার গুলা। তো ওই চ্যাপ্টার ধাতু অধাতু থেকে তুমি কি শিখতে পারো? যৌগগুলোর নাম শিখতে পারো। যৌগগুলোর নাম এখানে লিখছি আমি, এই যে যৌগের নাম, এগুলো ধাতু অধাতু চ্যাপ্টার থেকে শিখতে পারতেছো। বা ওইখানে আকরিক খনিজ সম্পর্কে কিছু ধারণা আছে, কোনটার আকরিক কি, যেমন বক্সাইট কার আকরিক, ক্যালামাইন কার আকরিক, এগুলো সম্পর্কে তুমি কি করতে পারো, পড়াটা পড়তে পারো, বুঝছো? তো তো আশা করি বুঝছো এই যে এই জায়গার, আশা করি ইনশাল্লাহ এর থেকে বাইরে যাবে না প্রশ্নগুলো। আমরা এখানে যে প্রশ্নগুলো দেখছি একবার অ্যানালাইজ করে যে প্রশ্নগুলো দেখছি, দেখো এই যেটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, এটা করতে আসছে যে এখানে তোমার এখানে লেখা আছে যৌগের নাম। এরপর দেখো পিঁপড়াতে কোন এসিড থাকে, এই যে এটাও কোন থেকে জ্ঞানমূলক এই প্রশ্ন থেকে আসছে। তাহলে তুমি এখানে আরেকটা কাজ করতে পারো, জ্ঞানমূলকের মধ্যে এটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে তুমি কিসে কোন এসিড থাকে, বুঝছো? এটা কোন এসিড বিদ্যমান, মানে কোন জায়গায় কোন অ্যাসিড পাচ্ছ তুমি। তুমি দুধে কোন অ্যাসিড পাচ্ছ, এরপর তুমি লেবুতে কোন অ্যাসিড পাচ্ছ, বুঝছো? তেঁতুলে কোন অ্যাসিড পাচ্ছ, এগুলো যদি পড়ে ফেলতে পারো তাহলে দেখো এই যে এখান থেকে তুমি কত নম্বর পাচ্ছ, 1 থেকে 2 নম্বর পাচ্ছ জায়গা থেকে জ্ঞানমূলক থেকে। এরপর পাশাপাশি তুমি এখান থেকে দেখো যৌগের নামগুলো শিখলে এখান থেকে একটা একটা নাম্বার কমন আসার সম্ভাবনা প্রবল। এরপর পাশাপাশি তুমি যদি পিএইচ স্কেলটা সম্পর্কে একটু ধারণা রাখো, শুধু জাস্ট একটা ধারণা, পিএইচ স্কেল হচ্ছে যে 1 থেকে 6 পর্যন্ত যা আছে এগুলো হচ্ছে কিরকম, এগুলো হচ্ছে বা 7 থেকে শুরু যেগুলো আছে এগুলো হচ্ছে অম্লীয় বা অ্যাসিডিক, 7 হচ্ছে নিরপেক্ষ যেমন পানি, আর 7-এর উপর যা আছে 14 পর্যন্ত এগুলো হচ্ছে কি বেসিক বা খাদ খাদ জাতীয়। তো এই ধরনের ছোট ছোট যেগুলো ধারণা আছে এগুলো যদি মাথা রাখতে পারো, বা কোনটার কত পিএইচ এর মান কত, এগুলো একটু বেশি হয়ে যাচ্ছে, তোমরা ওদিকে না গেলেও জাস্ট এগুলো কাবার দিতে পারলে হবে। এগুলো একদম লাস্ট মোমেন্ট আসে বলতেছি। আমরা আমাদের এই বইতে যত এমসিকিউ আছে, বুঝছো? ইভেন আমাদের এখানে অফলাইন অনলাইন বেসে এখনো বেসগুলো চলমান, সামনে আরেকটা বেস ইনশাল্লাহ রানিং হবে তোমাদের জন্য। এগুলা মানে তোমরাই আসলে ভর্তি হচ্ছে বিধায় আমাদের থেকে করতে হচ্ছে এই বেসগুলা। তো আমরা এখানে হচ্ছে যে আমাদের স্টুডেন্টদেরকে অ্যারাউন্ড প্রায় 950-1000টা পর্যন্ত প্রশ্নের উপর কি দিয়ে দিছে, ওরা প্রশ্ন দিয়ে দিছে। তো তোমার কি মনে হয় না ওরা যে 1000টা প্রশ্ন প্র্যাকটিস করে ফেলছে, এর থেকে 10টা প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ? বুঝছো? আশা করি বুঝছো। দেখছো প্রশ্ন কত সহজ থেকে হচ্ছে, কিন্তু আমরা ওদেরকে অনেক মানে মিডিয়াম রেঞ্জের বলো হার্ড রেঞ্জেরও অনেক প্রশ্ন কি করাইছি, প্র্যাকটিস করাইছি। এগুলো তো ইজিগুলো তো আছে, বুঝছো? দেখো এখানের মধ্যে তাইলে আমরা বুঝছি আশা করি জিনিসটা, এই যে জাস্ট এই কিছু টপিক ফলো করলেই, বুঝছো, আমরা আশা করি এই জিনিসগুলো কভার করতে পারবো। আর দেখো এখানে যেরকম ছন্দ বলছি সেম ছন্দ এখানেও আছে। এই যে তুমি এখানে যদি গ্রুপের নামগুলো খাদ ধাতু, মিথ্যা ধাতু, বুঝছো, এরকম কিছু কিছু ছন্দ আছে, অনেক ছন্দ আছে। তোমরা ইউটিউব বলো বা আমাদের ক্লাসগুলোতে এরকম হাজার হাজার ছন্দ, বা আমরা অনেক ছন্দ নিয়ে আলোচনা করছি, যেগুলো দিয়ে তুমি সহজে খাদ ধাতুগুলো মনে রাখতে পারবা, মিথ্যা ধাতু, নিষ্ক্রিয় গ্যাস, মুদ্রা ধাতু, এগুলো মনে রাখতে পারবা, বুঝছো? চাইলে এগুলো ফলো করতে পারো। তো আশা করি বুঝছো। তোমরা জাস্ট এই জায়গাটা যদি কভার করতে পারো তাহলে তোমার জন্য 10-10 পাওয়াটা একদম শুধু সময়ের ব্যাপার। তো আমি ভিডিওতে ফুল ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি জিনিসটা। কেউ যদি না বুঝে থাকো বিস্তারিত জানার জন্য অবশ্যই কমেন্টস করবা। আর যদি আমাদের স্টাডি মেটের সাথে যদি প্রস্তুতিটা নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমরা কমেন্টে তোমাদেরকে কন্ট্যাক্ট করার উপকরণগুলো জানাবো ইনশাল্লাহ। সো ঠিক আছে, তোমরা তোমাদের প্র্যাকটিসটা বা প্রিপারেশনটা আরো স্ট্রংলি নাও। আর পাশাপাশি হচ্ছে যে এখন যে সময়টা আছে এটা ওয়াস্ট করবা না কোনোভাবে স্ক্রলিং করে ফেসবুক ইনস্টাগ্রাম, আর পাশাপাশি হচ্ছে তোমার গেমিং, এগুলো বাদ দিয়ে এই 1-2 সপ্তাহ যে টাইমটা আছে রেজাল্টের আগ পর্যন্ত, তোমাদের রেজাল্ট মেবি ইনশাল্লাহ 10 তারিখ দেওয়ার কথা। তো সবকিছু এখন কাজে লাগাও ভালো মতো। এই সময়টা কাজে লাগাতে পারলে আগামী 4টা বছর ইনশাল্লাহ অনেক ভালো কাটবে তোমার। ডিপ্লোমা হোল যে যে কোর্সটা আছে 4 বছর মেয়াদি, এগুলো ইনশাল্লাহ তোমার ভালো কাটবে, তোমার স্বপ্নের প্রতিষ্ঠানে কাটাতে পারবা। তো এটাই ছিল কথা আমাদের পক্ষ থেকে। তুমি আশা করি বুঝছো কেমিস্ট্রিতে কেমনে তুমি 10-10 ইনশিওর করতে পারবা। তো ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো সাবজেক্ট নিয়ে বা অন্য কোনো টপিক নিয়ে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।